এটি আবার বালতি টালতি থেকে ঢুকে যাবে। ঢুকবেন তুমি টর্চটা টিপি রাখো না, টর্চটা দিকে বন্ধ করো, টর্চটা টিপি রাখো না, কোন দিকে দেখতে মুভমেন্টটা দেখো, খুঁজে পাবো না। আমি তো চল যাই মাথা নু ডরা সুবিটা। সাপটা দেখো বন্ধুরা, ঘরের ভিতরে কত বড় সাপ ঢুকে গেছে। চিতি দেখো, এটা হলুদ চিতি সাপটা। আসলে এটা পুরো কালিয়া কুচকুচে হবে, ঘর চিতি। কালচিতিটা সেইখানে দেখেছিলাম আমি। এগুলাকে মানুষ কালচিতি ভাবে ভুল করে, বুঝলে? হ্যাঁ, আবার চলে যাচ্ছে দিকে, চলে যাচ্ছে দিকে, লাইট টিপছে বলে চলে যাচ্ছে দিকে। ছবল মারা টিভি বেবি, কি বলে ছবল মারা টিভি? ছাপ তো ছবল মারবি, তার গায়ে অ্যাটাক করতে ছবল মারবে না? ভয় পাচ্ছ কেন? কি ভয় লাগে রে আমাকে। বাবা যাইটে। মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। সকাল 7:30 মতো, আর আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। গতকাল রাতে একটা সাপ বেরিয়েছিল, তোমরা যেটা ভিডিওর ফার্স্ট ক্লিপে দেখেছো। তো সেই সাপটা বেরিয়ে যখন এরা তাড়ায়, মা বাবা আর আমার বর করে যখন তাড়ায়, তো সাপটা দিয়ে ওইখানে হাঁড়ির কোনাতে ঢুকে গেছে। এই দেখো দেখাচ্ছি, এই যে হাঁড়ির কোনাতে গিয়ে ওই যে হাঁড়িগুলো রাখা আছে, মাটির জিনিসগুলো ওইখানে গিয়ে ঢুকে গেছে। আর এত মাটির জিনিসকে সরিয়ে কখনো সাপ বার করা সম্ভব হবে। তারপর কি করলো, কিছুক্ষণ পরে আমি আমার শুতে চলে গেছি, আমার বর গিয়েছে বাথরুম। তো বাথরুম যাওয়ার সময় ওইখানে সিঁড়ির কাছে আবারও একটা সাপ। মা কী করেছে, ওই সাপটা যখন হাঁড়ির মধ্যে ঢুকে গেল তখন এখানে কার্বলিক অ্যাসিড দিয়েছে। তো তার জন্যই এই সাপটা ওইদিকে চলে গেল, নাকি নতুন করে আবার একটা সাপ বেরালো। তো সেই সাপটাকে তাড়াতে গিয়ে সে গিয়ে ঢুকলো রান্নাঘরে একটি গর্তের মধ্যে। তো সিমেন্টের একটা ফাঁক ছিল, তো সেই জায়গাতে ঢুকে গেছে। এখনও পর্যন্ত ঢুকে আছে, তার ভেতরে কাপড় টাপড় ঢুকিয়ে রাখা হয়েছে, মানে সেই গর্তটাকে কাপড় দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে, এছাড়া কোনো উপায় তো নেই। তো এরকম কালকে রাতটা ঠিকঠাক ঘুম হয়নি, অনেকটা রাত করে ঘুমিয়েছি। তো আজকে এই জন্য উঠেছি একটু দেরি করে। আর এই যে মাথাটা থাকলো আয়রন হয়নি, কালকে যে রাধা লুক দিয়েছিলাম সেই জন্য মাথাটা একদম মানে বাঁধা আছে ক্লিপ দিয়ে। তো মাথাটাকে খুলবো আমি, তো এখন খুলবো না, একটু পরে খুলবো। এখন হচ্ছে আমি এই যে জামা কাপড় পরেছে, এই যে জামা কাপড়গুলো এখানে রাখা আছে। এই যে দেখো, কালকে রাধা সেজেছিলাম, এই যে শাড়ি, দুটো শাড়ি, একটা সন্ধ্যে দেওয়ার জন্য পরেছিলাম, আর বাকি দুটো শাড়ি এখনও পরে আছে। আর এখানে বাবা একটা বেদানা দিয়েছিল, এই যে এখনও খাওয়া হয়নি, আমার সময় হয়নি, ঠিক আছে। তো এগুলো এখন গোছাবো, আর এই আলনাটা গোছাবো আজকে, ভাবছি জানি না কতদূর কী করতে পারবো। তো চলো তোমরা ব্লগটার সঙ্গে জুড়ে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। চলো। আর দেখবে আজকে কীরকম বাইরে রোদ বেরিয়েছে, দেখো দেখাচ্ছেই, দেখো কীরকম রোদ বেরিয়েছে। দেখো জামা কাপড়গুলো সকালবেলা ঘুম থেকে উঠেই মিলে দিয়েছি, কালকে পুরো ভেজা জামা কাপড়গুলো ছিল, সকালবেলা ঘুম থেকে উঠেই জামা কাপড়গুলো মিলে দিয়েছি। এত রোদ দেখে এই রোদটা মিস করা যাবে না, এই রোদটা জামা কাপড়গুলো শুকিয়ে নিতে হবে, কারণ বেলার দিক হলেই বৃষ্টি চলে আসে। তো চলো। প্রতিদিন ভিডিও করার জন্য এক গাদা করে শাড়ি বেরোয়, আর সকালবেলা হলে সেই শাড়িগুলোকে গুছিয়ে ভাঁজ করে আলমারির মধ্যে রাখা। খুব বিরক্তিকর কাজ এটা আমার কাছে, প্রতিদিন যদি একটা কাজ করতে হয় কীরকম লাগে বলো তো, এই একই কাজ। এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা সুতার ছাপা শাড়ি, তো এই শাড়িটা ভীষণই দাম নিয়েছিল, মানে প্রিন্টটা ভালো লাগছিল বলে আমি নিয়েছিলাম। শাড়িটা জাস্ট একবার পরেছিলাম, তারপরেই শাড়ির পাড়টা পুরো ছিঁড়ে গেছে। আর ওই শাড়িটা বার করবো না, থাকবে কোথাও গেলে, মানে আশেপাশে কোথাও গেলে ওটা পরে যাব। তো দেখা গেল যে এত পরিমাণে ছিঁড়ে গেছে, ওটাকে আর রেখে লাভ নেই, তার জন্য আমি ওটাকে ঘরে পরার জন্য বের করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ এই রুমটা ভীষণ পরিমাণে নোংরা হয়ে গেছে, মানে বাবার দোকানের যে সমস্ত মালপত্র আছে, তো সেই মালপত্রগুলোকে সরিয়ে না, মানে এই সাইডটায় মালপত্র আছে, এগুলোকে সরিয়ে এই রুমটা পরিষ্কার করা সম্ভব হয় না, তো তাই জন্য পরিষ্কার করতে পারিনি। তো আমি ভাবছি একটু একটু করে এই রুমটা পরিষ্কার করব। আজকে ভাবছি এই আলনার দিকটা পরিষ্কার করে নেব, তারপরে পুরো রুমটা কালকের দিকে পরিষ্কার করব। তো দেখো এই আলনাটাতে এত পরিমাণে বই জমা হয়েছে, মানে যে বইগুলো কোনো কাজেই লাগে না, বিশেষ করে আমার তো কোনো কাজেই লাগে না, আমার হাজব্যান্ড যে পড়ায় ওকে যত স্পেসিমেন কপিগুলো দেয় ও সব নিয়ে এসে ঘরে জমা করে, আর এই বইকে সব নেড়ে ঘেটে আমাকে এখন পরিষ্কার করতে হবে। মানে কিছু অপরতি কাগজও আছে, সেই কাগজগুলোকে আমি বাদ দিয়ে দেবো। তো আলনাটা ভীষণ পরিমাণে ধুলো হয়ে গেছে, তো ভালো করে মুছে নিচ্ছি। আর ধুলো না পুরো নাকে মুখে ঢুকে যাচ্ছে, এরকম এত পরিমাণে ধুলো হয়েছে। প্রতিদিন ভিডিও করি, তারপরে বাচ্চাদেরকে পড়ানো, সংসারের যাবতীয় কাজ করতে করতে না এই ঘরদোর পরিষ্কার করার ব্যাপারটা একদম অ্যাভয়েড হয়ে যাচ্ছে, যেটা আমি আগে ভীষণই করতাম, এখন একদমই সময় হয় না, তো তার জন্য করতে পারি না। তো আজকে ভাবছি, আজকে যেহেতু একটু হাতে সময় আছে, তাহলে এই জায়গাটা একটু পরিষ্কার করি। মানে এত পরিমাণে নোংরা বেরালো কি বলবো তোমাদেরকে। যাই হোক, এখন আমার এদিকটা পরিষ্কার
হয়ে গেল। মানে খুব বিরক্ত লাগে, একা হাতে পারি না পরিষ্কার করতে, তবুও চেষ্টা করি যে করে রাখার জন্য যতটা সম্ভব হয়। আর গতকাল রাতে যে সাপটা বেরিয়েছিল, আমি যখন ফার্স্ট বাথরুমে উঠেছিলাম মানে সাপটার উপরেই পুরো পা মেরে দিতাম জানো তো। সাপটা ছলাৎ করে মানে যেমনি লাইটটা টিপে দিলাম তেমনি ছলাৎ করে সাপটা গিয়ে ওই আমাদের যে মিড সেলফটা আছে না ওই জায়গাটাতে গিয়ে ঢুকে গেল। তখন আমি উঠে আমার বাড়ির সবাইকে ডাকি, মানে আর একটু হলেই সাপের উপরে পাটা দিয়ে দিতাম, ঠিক আছে, মানে খুব বড় বিপদের হাত থেকে বেঁচে গেছি। এখন আমি পরিষ্কার করতে পারিনি, প্রচণ্ড খিদে পেয়েছে, তো খাওয়া দাওয়া করি তারপরে গোটা ঘর দর ঝাঁট দেবো। এখানে দেখো নিয়ে এসেছি একটু আচার আর মুড়ি। আজকে মুড়ি খাওয়ার তেমন কিছু করা হয়নি, আর যেহেতু একটু দেরি হয়ে গেছে উঠতে তার জন্য কিছু করতে পারিনি। শুধু আলু পোড়া ছিল, আলু পোড়াটাকে বেটেছিলাম, বাবা আর আমার হাজব্যান্ড খেয়েছে। আর শশা ছিল, তো আমি শশা নিইনি, আমি নিয়েছি দেখো এই যে আচার একটু ছিল আর এই যে মুড়ি। ব্যাস চলো খেয়ে নিই। আজকে অনেকগুলোই জামা কাপড় বেরিয়েছিল, কিন্তু আমি সবগুলো কেচে উঠতে পারিনি, কিছুগুলো রেখেছি কালকের দিকে কাচবো। আজকে যতটা সম্ভব হয়েছে কেচেছি। তো একদিনে না আমি জামা কাপড় কেচে উঠতে পারি না, মানে একদিনে সময় কুলাতে পারি না। আর কি বলো তো, এক গাদা জামা কাপড় আমার কাচতে সামর্থ্য যোগায় না, মানে এরকম। যেহেতু জন্মাষ্টমী, তার জন্য আমার সমস্ত বন্ধুদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই। আর দেখো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে নিরামিষ হচ্ছে, ডালের সঙ্গেই আলুটা দিয়ে দিয়েছিলাম, তো মা খায়নি। মা কুমড়ো কেটে দিয়েছে, কুমড়ো আর পুঁই ডাঁটা আলু দেওয়া আছে, তো কুমড়ো পুঁই ডাঁটা আর আলু দিয়ে একটা আমি চচ্চড়ি বানাবো, কুমড়ো ঘন্ট যেটাকে বলে। তো কুমড়ো ডাঁটা আলু পুঁই ডাঁটা দিয়ে আমি একটা কুমড়ো ঘন্ট বানাবো। তো এই হচ্ছে আজকের মেনু আমাদের। তো চলো, আমাদের এরকম মাসে মাসে বাজার করা হয় না, যখন যেটা শেষ হয় তখন সেটা বাবাকে আনতে বলি। এই যে দেখো এখন হলুদ শেষ হয়ে গেছে, এই মিছরি শেষ হয়ে গেছিলো, সরষের তেলও ছিল না, তার জন্য বললাম বাবা এগুলো বাড়ন্ত হয়ে গেছে, এগুলো নিয়ে আসো। তো তার জন্য দেখো এগুলো নিয়ে এসছি, একে একে সব গুছিয়ে রাখছি। আর কি বলো তো, আজকে আমাদের টিভিটাও খারাপ হয়ে গেছে, তো তার জন্য টিভিটাকে সারাই করতে নিয়ে চলে গেছি। আর কি হয়েছে, টিভিটা নিয়ে যাওয়ার পরে মানে মিড সেলফের উপরে টিভিটা থাকতো, আর মিড সেলফটা যেন সেভাবে লাগতেই চাইছে না, মানে খুব টাইটভাবে বসে গেছে আর কি। ওর যে উপরে যে ছিটকিনিটা না ওটা একদম লাগছে না। বৃষ্টি হচ্ছে, মানে এক্ষুনি রোদ বেরাচ্ছে, পুরো চড়চড়ে হয়ে রোদ বেরিয়ে গেল, আবার চড়চড় চড়চড় করে বৃষ্টি চলে আসলো। এই যে এক্ষুনি দেখো ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসছে। এই যে জামা কাপড়গুলো তুলেছি, তুলতে তুলতেই ভিজে গেল জামা কাপড়গুলো, অর্ধ শুকনো হয়েছে, পুরোপুরি শুকনো হয়নি, এরকম পরিস্থিতি, মানে বারবার উঠাচ্ছি আবার মিলছি, কি যে হয়েছে। এক্ষুনি মধ্যে দেখো এই দেখো আকাশে কীরকম মেঘ হয়ে গেছে এক্ষুনি মধ্যে, কিন্তু একটু পরেই দেখবে আবার পুরো আকাশটা ফাঁকা হয়ে যাবে, দিয়ে পুরো একদম খটখটে একটা রোদ বেরিয়ে যাবে, এত রোদ যে বাইরে যাওয়া যাবে না। কথাই বলে না ভাদ্র মাসের রোদ। আর যখন বৃষ্টিটা হচ্ছে বেশ ভালোই জোরে হচ্ছে। এখন বেজে গেছে ওই দুপুর 1টা মতো, এখন আমরা সবাই খাওয়া দাওয়া করব। আর হ্যাঁ, আজকের ব্লগটা কেউ স্কিপ করো না। আজকের ব্লগে আমরা তোমাদের বলবো যে আমরা কোথায় যাচ্ছি ডক্টর দেখাতে, কার জন্য ডক্টর দেখাতে যাচ্ছি, আমার নাকি আমার হাজব্যান্ডের, আর কবে যাচ্ছি। তো কেউ ব্লগটা মিস করলে বুঝতে পারবে না যে আমরা কি বলতে চাইছি, তো তার জন্য কেউ ব্লগটা মিস করো না, পুরো ব্লগটা দেখো, আমার হাজব্যান্ডই তোমাদেরকে বলবে। আমি দুপুরবেলা ভিডিওটা স্টার্ট করেছিলাম, তারপরে বিকেল থেকে আর কোনো রকম ব্লগে আসিনি। সকালবেলা স্টার্ট করেছি, তারপরে দুপুর পর্যন্ত ব্লগটা করেছিলাম, তারপরে আর কোনো রকম ব্লগ করিনি, কারণ রাতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবে আমার হাজব্যান্ড, তো সেই জন্যই আমি বেশি বড় ব্লগটা করতে চাইনি, তার জন্য ও কিছু বলবে, তো শোনো তোমরা। যেহেতু সুখ দুঃখ সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, তো এই কথাটা শেয়ার না করলে তোমরাই বলবে আমাকে যে দিদিভাই কোথায়, তুমি তো বললে না, তাই না? আর আমারও সেটা খারাপ লাগবে, তো তার জন্য চলো ও বলবে। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো একটা সমস্যা আমার দেখা দিয়েছে, একটা ইউরোলজি সমস্যা। তোমরা সবাই দেখেওছো ভিডিওতে যে আমি লোকাল হাসপাতালে কনসাল্ট করেছিলাম, এমডির সাথেও কনসাল্ট করেছিলাম, এমডি বলেছিল অপারেশন করতে হবে। এবং তারপরে ঝাড়গ্রাম হাসপাতালে আমরা মেডিকেল কলেজে আমরা যোগাযোগ করেছিলাম, সেখান থেকেও বলেছে অপারেশন করতে হবে, কিন্তু অপারেশনটা একটু ক্রিটিক্যাল হতে পারে আর কি। ঠিক আছে, যেহেতু আমাদের সন্তান হয়নি এখনও পর্যন্ত, তাই সেই অপারেশনের ক্ষেত্রে পরবর্তীকালে একটা প্রভাব পড়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে বলে আমারও মনে হয়। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখন ট্রেনের টিকিট কাটতে দিয়েছি, টিকিটটা কনফার্ম হলেই তোমাদেরকে বলতে পারবো আমরা কবে যাচ্ছি। তবে অতি শীঘ্রই আমরা ভুবনেশ্বর এমসি যাচ্ছি, সেখানে গিয়ে আমরা ইউরোলজি ডিপার্টমেন্ট এবং আমরা জেনারেল সার্জন বিভাগে দেখাবো, জেনারেল সার্জারি বিভাগে, সেখানে দেখিয়ে তারপরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তোমরা সবাই প্রার্থনা করো যাতে
তাড়াতাড়ি আমি এখান থেকে সুস্থ হতে পারি এবং আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারি। এবং পরবর্তীকালে আমাদের যে বাচ্চা হয়নি আমরা ডাক্তার দেখাচ্ছি তার যাবতীয় কিছু আপডেট আমরা অবশ্যই জানাবো। কালে অপারেশন করানোর মতো সত্যি কথা বলছি আর্থিক দিক থেকে সামর্থ্য আমরা নই, এবং কি অপারেশন করানোর আগে একবার ভালো জায়গা থেকে কনসাল্ট করে নেওয়াটা ভালো বলে মনে করলাম, তাই এবং সবার সাথে সিদ্ধান্ত নিলাম। বাড়ির লোক সবাই বললো, প্লাস ডাক্তাররাও দু একজন যারা আছে আমার পরিচিত তারাও বললো, বন্ধুবান্ধবরাও বললো। তো সেই জন্য এইমস যাচ্ছি। টিকিট হলেই আমি জানিয়ে দেবো কবে এইমস যাচ্ছি। হ্যাঁ, টিকিট কনফার্ম হলে জানিয়ে দেবো। এবং এইমস যাওয়ার পরে তারপরে পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হবে অপারেশন করা হবে বা কোথায় হবে, কীভাবে হবে। এবং বাচ্চা সম্বন্ধীয় যে ট্রিটমেন্ট প্রক্রিয়া আমাদের আপাতত স্থগিত আছে, কারণ আর্থিক সমস্যার জন্য আমরা এগোতে পারিনি। তোমরা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করো যাতে সেই ট্রিটমেন্টটা আমরা অতি সত্ত্বর শুরু করতে পারি এবং যাতে আমাদের কোলে, ওর কোলে, আমার কোলে যাতে ফুটফুটে একটা সন্তান আসে। ঠিক আছে? তোমাদের আশীর্বাদ ছাড়া কোনো কিছু সম্ভব নয়, আর ঈশ্বর ছাড়া। কারণ আমি যেটুকু বিশ্বাস করি, ঈশ্বর ছাড়া ঘাসের পাতাটিও নড়ে না, সব কিছু ঈশ্বর ইচ্ছাতে হয়। তাই ঈশ্বরের কৃপায় আমরা এখন অপেক্ষা করে আছি কবে ঈশ্বরের কৃপা লাভ আমরা করব। ঠিক আছে বন্ধুরা, আর বেশি কিছু বলছি না, এখানেই মানে আজকের দিনের মতো ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।